সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তায়নগরী। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস সেকেন্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং থার্ড পেপার। অ্যাকাউন্টিং থার্ড পেপার আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এ আছে কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সিস। এটা এই অধ্যায়ের প্রথম ক্লাস। আমরা ক্লাসের শুরুতে কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সিস কি এবং এই সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হল আমার কোশ্চেন নাম্বার 1। আমি কোশ্চেনটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2014 এর 14 নম্বর অঙ্ক। প্রথমে আমরা আসি কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস কি? চলতি দায়িত্ব। কোন প্রতিষ্ঠানের নিকট অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়কে বা পাওনাকে দায়ী বলে। আমি আবার বলছি, কোন প্রতিষ্ঠানের নিকট অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাওনাকে দায়ী বলে। দায় দুই ধরনের হয়, চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় কারেন্ট লায়াবিলিটিস। যে দায় ব্যবসায়ের স্বাভাবিক কার্যাবলীর মাধ্যমে উদ্ভূত হয় এবং যে দায় চলতি হিসাব কলার মধ্যে পরিশোধ করতে হয়, অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, তাকে কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায় বলে। যেমন নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিজ পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট ইত্যাদি হলো কারেন্ট লায়াবিলিটিসের উদাহরণ। এরপর আমরা সেই কন্টিনজেন্সিস, সম্ভাব্য ঘটনা। ভবিষ্যতে যা ঘটবে তাকে সম্ভাব্য ঘটনা বলে। আমরা হিসাব বিজ্ঞানে দুটি সম্ভাব্য ঘটনা দেখতে পাই। একটা হলো কন্টিনজেন্ট লায়াবিলিটিস, আর একটা হলো কন্টিনজেন্ট অ্যাসেট। কন্টিনজেন্ট লায়াবিলিটিস যে দায় বর্তমান দায় হিসেবে বিবেচিত হয় না, কোন ঘটনা ঘটার প্রেক্ষিতে ঘটনা ঘটলে সে দায় হিসেবে বিবেচিত হবে, তাকে আমরা সম্ভাব্য দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলতে পারি। অর্থাৎ এটা একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে দায়। ঘটনা ঘটলে দায়ী হবে, ঘটনা না ঘটলে দায়ী হবে না। যেমন বাট্টাকৃত বিলের দায়, বিচারাধীন মামলা, এই দায়গুলি কন্টিনজেন্ট লায়াবিলিটিস। একইভাবে যে সম্পত্তিটা বর্তমান সম্পত্তি নয়, কিন্তু ভবিষ্যতে গুণগত নিষ্পত্তির কারণে এটা কারবারের মালিকানা আসতে পারে, তাকে কন্টিনজেন্ট অ্যাসেট বলে বা সম্ভাব্য সম্পদ বলে। যেমন আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতিপূরণ দাবি করলে সেই দাবি বিচারাধীন অবস্থায় এটা নিষ্পত্তি হলে, অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষে আসলে সেটা সম্পদ হিসেবে হবে, সম্ভাব্য সম্পদ হবে, না হয় সম্পদ হিসেবে হবে না। এটাই হলো কন্টিনজেন্ট অ্যাসেট। এরপরে আমরা এই সম্পর্কিত একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। অঙ্কটা বিবি অনার্স 2014 নম্বর অঙ্ক। আমি প্রশ্নটা একটু পড়ি। On January 1st, 2015, the ledger of Shamim Company contains the following current liability account. অর্থাৎ শামীম কোম্পানির চলতি দায় নিম্নরূপ। বছরের প্রথমে 3টা চলতি দায় দেয়া আছে। অ্যাকাউন্টস পেয়েবল 40,000 টাকা, সেলস ট্যাক্স পেয়েবল 15,000 টাকা, আনআর্নড সার্ভিস রেভিনিউ 22,000 টাকা।
ডিউরিং জানুয়ারি দ্য ফলোইং ট্রানজাকশনস অকার্ড, অর্থাৎ তার ব্যবসায়ী নিম্নোক্ত লেনদেনগুলি সম্পন্ন হয়। আমরা নিম্নোক্ত লেনদেনগুলি অঙ্ক করতে গেলে দেখব। রিকোয়ার্ড, আমাকে কি করতে হবে? এতে যে লেনদেনগুলো দেওয়া আছে সেগুলি জার্নাল করতে হবে। বিতে অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন 31st January 2015 ফর ইন্টারেস্ট অ্যান্ড ওয়ারেন্টি কস্ট, অর্থাৎ ইন্টারেস্ট এবং ওয়ারেন্টি কস্টের সমন্বয়ে জমা দিতে হবে। সিতে শো দ্য কারেন্ট লায়াবিলিটিস ইন দ্য ব্যালেন্স শিট অন 31st January 2015, অর্থাৎ 2015 সালের 31শে জানুয়ারি তারিখে আমাকে আর্থিক অবস্থার বিবরণীতে যে চলতি দায় দেখাতে হবে সেটি আমাকে এখন প্রদর্শন করতে হবে। এই ছিল আমার প্রশ্ন। আমরা এবার মূল অঙ্কে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রিকোয়ারমেন্ট এতে শামীম কোম্পানির যে লেনদেনগুলি দেয়া আছে সেগুলির জার্নাল এন্ট্রি করতে হবে। আমি লিখলাম জার্নাল এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্ট স্টেটাস, এক্সপ্লেনেশন, এলএফ, ডেবিট ক্রেডিট, টাকা। আমার প্রথম লেনদেন হচ্ছে জানুয়ারি 1, সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 19,800, হুইচ ইনক্লুডস 10% সেলস ট্যাক্স, অর্থাৎ আমি ক্যাশে বিক্রি করেছি 19,800 টাকার সেলস। এই 19,800 টাকার মধ্যে 10% সেলস ট্যাক্স আছে, অর্থাৎ 19,800 গুণ 110/10 হবে 1800 টাকা। এটা হলো আমার সেলস ট্যাক্স। 19,800 থেকে 1800 গেলে হবে আমার 18,000 টাকা। এটা হলো আমার নেট সেলস। কারণ আমার জার্নালটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। এই 19,800 গুণ 10 ভাগ 110 হবে 1800 টাকা। এটার মধ্যে আমার কি বের হবে? আমার সেলস ট্যাক্স বের হবে। আমি ব্যাখ্যা লিখলাম, টু রেকর্ড ক্যাশ সেলস উইথ সেলস ট্যাক্স। এটা হলো আমার 1 নম্বর 1 তারিখের লেনদেনের জার্নাল। এরপর হলো 12 তারিখ, প্রোভাইড সার্ভিসেস ফর কাস্টমার্স হু হ্যাড পেড ক্যাশ ইন অ্যাডভান্স অফ টাকা 15,000, অর্থাৎ আমরা যে আগে আনআর্ন সার্ভিস রেভিনিউ 22,000 টাকা আমার বছরের প্রথমেই আছে নিয়েছিলাম। এটা অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় মানে দায়। সেই দায়ে এখন আয় সৃষ্টি হলো কত টাকা? 15,000 টাকা। অর্থাৎ দায় কমে গেল, আয় সৃষ্টি হলো। আমার জার্নালটা হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা হলো 15,000 টাকা। 15,000 টাকা লেনদেনে দেয়া আছে। আমি ব্যাখ্যা দিলাম, টু রেকর্ড অ্যাডজাস্টমেন্ট অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ, অর্থাৎ আমার যে আনআর্ন সার্ভিস রেভিনিউ বছরের প্রথমে দেয়া আছে সেটাকে আমি সমন্বয় করলাম। সমন্বয় করে আমি সার্ভিস রেভিনিউ পেলাম 15,000 টাকা। এটা হলো আমার জানুয়ারি 1 তারিখের জার্নাল। এটা হলো জানুয়ারি 12 তারিখের জার্নাল। এরপর আমরা ক্রমান্বয়ে জার্নালগুলি দিতে থাকবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার জানুয়ারি 15 অর্থাৎ 15 তারিখে আমার লেনদেনটা আছে পেড সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2014 টাকা 15,000, অর্থাৎ আমি ডিসেম্বরে যে সেলস ট্যাক্সটা গ্রহণ করেছিলাম সেটা এখন পরিশোধ করলাম। তাহলে আমার জার্নালটা হবে সেলস ট্যাক্স পরিশোধ করলে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 15,000 টাকা, 15,000 টাকা। টু রেকর্ড পেমেন্টস অফ সেলস ট্যাক্স পেয়েবল। আমি আবার বলছি, সেলস ট্যাক্সটা আমি ক্যাশে পরিশোধ করলাম। সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 15,000 টাকা, 15,000 টাকা। টু রেকর্ড পেমেন্টস অফ সেলস ট্যাক্স পেয়েবল। এরপর হলো আমার
জানুয়ারি 21 তারিখ, borrowed টাকা 25,000 at the rate 12% of 90 days note, অর্থাৎ আমি ক্যাশে একটা নোট পেয়েবল ঋণ নিলাম, নোট পেয়েবল। জার্নালটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 12%, নোটস পেয়েবল ক্রেডিট। কত টাকা? নোট পেয়েবলের মধ্যে আমার ঋণ গ্রহণ করা হলো 25,000 টাকা, 25,000 টাকা। এদিকে আমার দায় সৃষ্টি হলো, এদিকে আমার নগদে টাকা আসলো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 12%, নোটস পেয়েবল ক্রেডিট 25,000, 25,000। ব্যাখ্যাটা হলো টু রেকর্ড borrowings of cash against notes payable, অর্থাৎ নোটস পেয়েবলের বিপরীতে আমি নগদ নিলাম 25,000 টাকা, 25,000 টাকা। এই পর্যন্ত আমার 4টা লেনদেন সম্পন্ন হলো। এরপরে নিচে আমরা আরেকটা লেনদেন বাকি আছে, সেটা আমরা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার জানুয়ারি 25 তারিখে লেনদেনটা ছিল sold 600 units of new product on credit at the rate টাকা 50 per unit plus 10% sales tax, অর্থাৎ আমি 600 ইউনিট নতুন প্রোডাক্ট বিক্রি করেছি 50 টাকা করে প্রতি ইউনিট প্লাস 10% সেলস ট্যাক্স। আমার 600 ইউনিটের দাম 50 টাকা করে, 530 অর্থাৎ 30,000 টাকা। 30,000 টাকা প্লাস 10%, 30,000 টাকা 10% সেলস ট্যাক্স হবে 3,000 টাকা, মোট হবে আমার 33,000 টাকা। এই সেলস প্লাস সেলস ট্যাক্স দুটি যোগ হয়ে কত টাকা হলো? 33,000 টাকা। এই সেলসটা আমি করলাম অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে, অন ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। হিসাবটা কিভাবে হলো? 600 ইউনিট 50 টাকা করে, 30,000 টাকা, 30,000 টাকা 10%, 3,000 টাকা, মোট হলো 33,000 টাকা। আমার ব্যাখ্যাটা হবে টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে বিক্রয়ের জন্য, প্লাস সেলস ট্যাক্স, সাথে সেলস ট্যাক্স সহ 3,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রিকোয়ারমেন্ট এ তে 5টা লেনদেন ছিল, আমরা 5টা লেনদেনের জার্নাল করলাম। এরপরে আমরা যাব রিকোয়ারমেন্ট বি তে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রিকোয়ারমেন্ট বি তে শামীম কোম্পানির অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে বলেছে দুটি। একটা হলো আমার ইন্টারেস্ট পেয়েবল, আর হলো ওয়ারেন্টি এক্সপেন্স পেয়েবল। এই দুটি এক্সপেন্সের সমন্বয় যাবে আমাকে করতে হবে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। 2015 জানুয়ারি 31। প্রথম হলো আমার সুদ বকেয়া ইন্টারেস্ট এক্সপেন্স। যার নামটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমার 25,000 টাকা, আমি ক্যালকুলেশনটা পরে দেখাচ্ছি। এটা টাকা হবে আমার 83 টাকা, 83 টাকা। টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স, দ্যাট ইজ আমার নোট পেয়েবল ছিল 25,000 টাকা, এটা 12%, 10 দিন। সাধারণত ইন্টারেস্ট হিসাব করার সময় বছরে 360 দিন হিসাব করা হয়। আমার 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টাকা হলো 25,000 টাকা,
12%। 21 তারিখে আমি নোট পেয়েবল লোনটা নিয়েছিলাম, 31 তারিখে 10 দিন হবে, আর ইন্টারেস্ট হিসাব করার সময় বছর হবে 360 দিনে। এটা হিসাব করলে হবে 83 টাকা 83 টাকা। অ্যাডজাস্টিং এন্ড এটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 83 টাকা 83 টাকা। টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স দ্যাট ইজ 25,000 টাকা গুণ 12% গুণ 10 নিচে 360। এরপরে আর ওয়ারেন্টি এক্সপেন্স, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট estimated warranty liabilities। জার্নালটা হলো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটিস credit to record warranty cost payable। আমার এটা প্রশ্ন দেওয়া আছে 7%, 30,000 টাকা 7% হবে 2,100 টাকা, 2,100 টাকা। আমার রিকোয়ারমেন্ট বি তে ইন্টারেস্টের সমন্বয় জাবেদা আর ওয়ারেন্টি এক্সপেন্সের সমন্বয় জাবেদা, এই দুটি সমন্বয় দিতে বলেছে, আমরা দুটি সমন্বয় দিলাম। এটাই ছিল আমার শামীম কোম্পানি অ্যাডজাস্টিং এন্ট্রি রিকোয়ারমেন্ট বি এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রিকোয়ারমেন্ট সি তে শামীম কোম্পানি ব্যালেন্স শিট জানুয়ারি 31, 2015 অর্থাৎ এই তারিখে আমাকে কারেন্ট লায়াবিলিটিস কি কি আছে সেটা আমাকে দেখাতে বলেছে। টোটালটা আমার বছরের প্রথমে অ্যাকাউন্টস পেয়েবল ছিল 40,000 টাকা, কোনো চেঞ্জ হয় নাই, এটা আমার জার্নালে কোনো এফেক্ট আসে নাই, এই 40,000 টাকায় রয়ে গেছে। আমি নোটস পেয়েবলের মাধ্যমে নগদ টাকা অর্থাৎ ঋণ নিয়েছি 25,000 টাকা। আমার নতুন দায় সৃষ্টি হলো 12% নোটস পেয়েবল 25,000 টাকা। আনআর্নড সার্ভিস রেভিনিউ বছরের প্রথমে ছিল আমার ক্রেডিট দিকে 22,000 টাকা, ডেবিট হলো 15,000 টাকা, আর হলো 7,000 টাকা। এস্টিমেটেড ওয়ারেন্টি আমার নতুন লাইবিলিটি সৃষ্টি হলো 2,100 টাকা, এটা আমার অ্যাডজাস্টিং এন্ট্রিতে ছিল। ইন্টারেস্ট পেয়েবল তাও অ্যাডজাস্টিং এন্ট্রিতে ছিল আমার 83 টাকা। এরপরে আমার সেলস ট্যাক্স পেয়েবল আমার জার্নালের মধ্যে 15,000 টাকা বছরের প্রথমে ছিল, জার্নালে ছিল 15,000 টাকা কাটা গেল। এরপরে নতুন দুইটা সেলস ট্যাক্স আসলো 1,800 টাকা এবং 3,000 টাকা, এই জার্নালে ছিল, দুটি যোগ করলে হবে 4,800 টাকা। আমার এই প্রশ্নে অর্থাৎ প্রদত্ত প্রশ্নে আর কোনো কারেন্ট লায়াবিলিটি নাই, আমি যোগ করলে যোগফল পেলাম 78,983 টাকা। এটা হলো আমার টোটাল কারেন্ট লায়াবিলিটিস 78,983 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমার রিকোয়ারমেন্টস সি এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা কারেন্ট লায়াবিলিটি কি এবং কন্টিনজেন্সি কি সেটি নিয়ে আলোচনা করেছি এবং এই সম্পর্কিত একটি সৃজনশীল অঙ্কের সমাধান করেছি। আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।